জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এইমাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শিরোনাম। প্রথমবারের মতো মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে খালেদা জিয়া প্রসঙ্গ থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব মানবাধিকার লঙ্ঘনের দায়ে বাংলাদেশিদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আওয়ামী লীগ রাজনীতিতে গজব হিসেবে চিহ্নিত বলেন ইসলামী আন্দোলন, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব কেএনএফ সংশ্লিষ্টতা, ছাত্রলীগ নেতাসহ 7 জন কারাগারে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে প্রথমবার উঠে এসেছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রসঙ্গ। সেখানে উল্লেখ করা হয়, সাবেক এই প্রধানমন্ত্রীকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করা হয়েছে। ব্রিফিংয়ে জানানো হয়, সরকার এবং শাসকদের দ্বারা একটি ইতিবাচক পরিবর্তন সহজতর করতে সহায়তা করতে সক্ষম যুক্তরাষ্ট্র। বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনে বাধা, মানবাধিকারের ব্যাপক লঙ্ঘন, মত প্রকাশ ও রাজনৈতিক অধিকারের বাধা প্রদানের মতো ঘটনায় সরকারের জবাবদিহিতা নিশ্চিতে ভিসা নিষেধাজ্ঞা বহাল রেখেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ব্যুরো অব ডেমোক্রেসি রাইটস অ্যান্ড লেবারের শীর্ষ কর্মকর্তা অ্যাম্বাসেডর রবার্ট গিলক্রিস্ট। সোমবার যুক্তরাষ্ট্র সারা বিশ্বে বার্ষিক মানবাধিকার রিপোর্ট 2023 প্রকাশ করে। এ উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ব্রিফিং হয়। সেখানে সাংবাদিক মুশফিকুল ফজর আনসারি এক প্রশ্নের জবাবে কথা বলেন গিলক্রিস্ট। প্রকাশিত মানবাধিকার রিপোর্টের উপর সূচনা বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মুখপাত্র ম্যাথু মিলারের সঞ্চালনায় কয়েকটি প্রশ্নের জবাব দেন গিলক্রিস্ট। এতে বাংলাদেশ ও ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন সাংবাদিক মুশফিক। তিনি জানতে চান, আপনার রিপোর্টে নির্বিচারে হত্যা, নির্যাতন ও রাজনৈতিক কারাবাস সহ উল্লেখযোগ্য মানবাধিকার লঙ্ঘনের বিষয় তুলে ধরা হয়েছে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতার ক্ষেত্রে যেমন আপনি উল্লেখ করেছেন, তার আটকাদেশ রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে সরানোর একটি রাজনৈতিক চক্রান্ত। তাহলে আপনি কিভাবে নিশ্চিত করবেন যে এই রিপোর্টগুলো বাস্তব পরিবর্তনের দিকে পরিচালিত করে এবং ক্ষমতাসীন সরকারকে তাদের চরম মানবাধিকার লঙ্ঘনের পরিণতির মুখোমুখি করে? জবাবে অ্যাম্বাসেডর গিলক্রিস্ট বলেন, আমি মনে করি যা ঘটবে তা নিশ্চিত করে বলা চ্যালেঞ্জিং হতে পারে। নিশ্চিতভাবে মানবাধিকার রিপোর্টের সঙ্গে আমাদের প্রত্যাশার নির্দিষ্ট বিষয় এবং নির্দিষ্ট মানবাধিকার সংক্রান্ত উদ্বেগের উপর আলোকপাত করা। আমরা সরকার এবং শাসন ব্যবস্থার দ্বারা একটি ইতিবাচক দিক পরিবর্তন করতে সহায়তা করতে সক্ষম হব। বাইডেন প্রশাসনের এই কর্মকর্তা বলেন, বাংলাদেশের ক্ষেত্রে 2023 সালে মে মাসে ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছিল নির্বাচনের আগে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন পদক্ষেপগুলোকে প্রতিরোধ করার জন্য, যা এখনও বিদ্যমান। এই মুহূর্তে ঘোষণা করার জন্য আমার কাছে নতুন কিছু নেই, কিন্তু আমাদের দীর্ঘদিনের প্রথা অনুযায়ী আমরা প্রায়শই নীতি বা ভিসা সংক্রান্ত পদক্ষেপের প্রিভিউ করি না, কিন্তু মত প্রকাশের স্বাধীনতা দমন করার প্রচেষ্টা নিয়ে আমরা অব্যাহতভাবে উদ্বেগ প্রকাশ করছি। সংবাদ মাধ্যম, সংবাদকর্মী, সভা সমাবেশের স্বাধীনতা সহ সকল প্রকার মৌলিক স্বাধীনতা এবং মানবাধিকার লঙ্ঘন নিয়ে আমাদের উদ্বেগ এখনও ঠিক একই রকম। মুশফিক তার কাছে আবার জানতে চান, ভারত নিয়ে আর একটি প্রশ্ন। আপনারা রিপোর্টে ভারতের খেয়াল খুশি মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ আইন বহির্ভূত হত্যাকাণ্ড, সংবাদ মাধ্যমের উপর আক্রমণের কথা উল্লেখ করেছেন আর বলেছেন, এক্ষেত্রে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে সেই সব কর্মকর্তাকে শনাক্ত করে তাদের শাস্তির ব্যবস্থা করার ন্যূনতম পদক্ষেপ নিয়েছে সরকার। ভারত যেহেতু যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্য একটি কৌশলগত অংশীদার, তাই এই বিষয়ে আপনার সরকারের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছেন? মুশফিকের এই প্রশ্নের জবাবে গিলক্রিস্ট বলেন, যুক্তরাষ্ট্র ও ভারত নিয়মিতভাবে গণতন্ত্র ও মানবাধিকারের ইস্যুগুলো নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা করে। একই সঙ্গে দৃঢ়ভাবে ভারতকে উৎসাহিত করি এবং অনুরোধ করি মানবাধিকারের বাধ্যবাধকতা ও প্রতিশ্রুতিকে সমুন্নত রাখতে।
আমরা নিয়মিতভাবে যুক্তরাষ্ট্র এবং ভারতের নাগরিক সমাজের প্রতিনিধিদের মতামত শুনতে তাদের সঙ্গে সাক্ষাৎ করি। নাগরিক সমাজ, যেখানে বিভিন্ন বৈচিত্র্যের মানুষ আছেন, তাদের সঙ্গে নিয়মিত পরামর্শ ও সাক্ষাতের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানাই আমরা। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেছেন, তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ। রাষ্ট্রীয় সীমাহীন দুর্নীতি ও জুলুমের কারণে অনাবৃষ্টি ও তীব্র দাবদাহ চলছে। পাশাপাশি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ক্ষমতাসীন আওয়ামী লীগ রাজনীতি দুর্ভোগ সৃষ্টি করেছে। ফলে দেশের মানুষ ভোট দেওয়া থেকে বিরত থেকেছে। ডামি সরকারের ক্ষমতা হারানোর ভয়ে ঘুম হারাম। তারা রাজনীতির গজব হিসাবে চিহ্নিত রয়েছে। আজ মঙ্গলবার বিকেলে পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভার সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, নতুন কারিকুলামে ট্রান্সজেন্ডার বিষয়ক বিতর্কিত শরীফার গল্প বিষয়ক কমিটি প্রকাশিত রিপোর্ট জাতিকে হতবাক করেছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সচেতন দেশবাসীর দাবির প্রতি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে তদন্ত কমিটি সরকারের ইচ্ছা পূরণ করেছে। বিচার বিভাগ, প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্র দলীয়করণ করা হয়েছে। তদন্ত রিপোর্ট তার প্রকৃষ্ট উদাহরণ। এদেশে ট্রান্সজেন্ডারকে প্রমোটকারী শরীফার গল্প বাদ দিতে হবে। সভায় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী। কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের কেএনএফ সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বান্দরবনে যৌথ অভিযানে এক ছাত্রলীগ নেতাসহ 7 জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাদের আদালতে তোলা হলে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এএসএম ইমরান কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন রুমা সদর ইউনিয়নের মুনলাই পাড়ার বাসিন্দা লাল নুন নোয়াম বম, লাল দাভিম বম, চমলিয়ান বম, লাল পেক লিয়াম বম, ভানমুন নোয়াম বম, লালমিন বম ও বান্দরবন সদর লাইমি পাড়ার বাসিন্দা ভান বিয়াম লিয়াম বম। তাদের মধ্যে ভানমুন নোয়াম বম রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। সংগঠন বিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 23 এপ্রিল জেলা ছাত্রলীগের সভাপতি ওয়াংসাই উ পুলু ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতি পদ থেকে ভানমুন নোয়াম বমকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি ওয়াংসাই ও পুলুয়ের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এর আগে সোমবার রুমা সদর ইউনিয়নের মুনলাইপাড়া থেকে 6 জন এবং বান্দরবনের মিলনছড়ি পুলিশ চেকপোস্ট থেকে ভান বিয়ান লিয়ান বমকে গ্রেপ্তার করা হয়। বান্দরবনে রুমা উপজেলা সদরের সোনালী ব্যাংক শাখায় 2 এপ্রিল রাতে ডাকাতি, ম্যানেজারকে অপহরণ, মসজিদে হামলা, পুলিশ ও আনসার সদস্যদের অস্ত্র লুটের ঘটনা ঘটে। এই ঘটনায় 5টি মামলা হয়। পরদিন দুপুরে বান্দরবান থানচি উপজেলা সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। এই ডাকাতির ঘটনায় 4টি মামলা করা হয়। 9টি মামলায় এ পর্যন্ত মোট 78 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে। তাদের মধ্যে বিভিন্ন সময়ে 56 জনকে রিমান্ডে নেওয়া হয়েছে।